পাতা ঝরা শীতের শেষ লগ্নে হাতছানি দিচ্ছে স্মৃতির ফাল্গুন। এমন একটা সময়ে দাঁড়িয়ে সাপ্তাহিক কর্মদিবসেও কানায় কানায় পূর্ণ বইমেলা প্রাঙ্গণ। এই যে বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা নামছে, আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছে, তেমনি অন্যদিকে বইমেলার স্টল প্যাভিলিয়নগুলোতে লাল, সাদা, হলুদ বিভিন্ন রঙের রঙিন হয়ে উঠছে প্যাভিলিয়নগুলো। সব কিছু মিলিয়ে দর্শনার্থী, আগত পাঠক, লেখক, প্রকাশক এবং সেই আলো, এই প্রাঙ্গণ যেন একটি স্বপ্নভূমিতে পরিণত হয়েছে। আজকে মেলার 12তম দিন। 12তম দিনে বইমেলায় নতুন বই এসেছে 89টি, আর সব মিলিয়ে এই পর্যন্ত মোট প্রকাশিত বইয়ের সংখ্যা 917। ফেব্রুয়ারির 12 তারিখ কেবল বাংলা সাহিত্যের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন, কারণ এই 12ই ফেব্রুয়ারিতে জন্মেছেন বাংলা সাহিত্যের দুই দিকপাল, দুই প্রবাদ প্রতিম এবং দুই বন্ধু, আখতারুজ্জামান ইলিয়াস এবং শওকত আলী। আমরা আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে আগেই কথা বলেছি, আজকে কথা বলবো এই শওকত আলীকে নিয়ে। বয়সে দুজন 7 বছরের বড় শওকত আলী আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে থেকে দুজন একসময় দীর্ঘ সময় কাটিয়েছেন, তেমনি দুজনের মধ্যে গভীর সম্পর্কও ছিল। যেমন আমরা একটি ঘটনা জানি, আখতারুজ্জামান ইলিয়াস শেষ বয়সে যখন তার ক্যান্সারের কারণে তার পা কেটে ফেলা হয়, হাসপাতালে শয্যায় তিনি শুয়েছিলেন। সেই অবস্থায় শওকত আলী গিয়েছিলেন তাকে দেখতে। আবেগ তাড়িত আমরা জানি শওকত আলী খুবই আবেগপূর্ণ মানুষ ছিলেন। তিনি তার বন্ধুর পা কাটা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন খুবই বাস্তবতায়পূর্ণ এবং খুবই যৌক্তিক। তিনি বন্ধুর কান্না দেখে বলছিলেন, পা কাটা গেছে আমার, তুমি কাটছো কেন? এই যে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের সাহিত্য বিরানভূমিতে যে বিচরণ, সেই বিচরণ নিয়ে কথা বলবো। আমরা আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে এই বইমেলা প্রাঙ্গণে কথা বলেছি, তবে আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের আরেকজন কথা সাহিত্যিক শওকত আলীকে নিয়ে। এবং সেজন্য আজকে আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি, যিনি আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে দীর্ঘ পাঠ করেছেন, দীর্ঘ গবেষণা করেছেন এবং আখতারুজ্জামান ইলিয়াসের রচনাবলী যিনি সম্পাদনা করেছেন। আমাদের সঙ্গে আছেন লেখক এবং গবেষক শাফিক আফতাব। আপনাকে স্বাগতম বইমেলা প্রাঙ্গণে। আপনার কাছে আমি প্রথমে যেটা জানতে চাই, আপনি দীর্ঘ সময় শওকত আলীকে নিয়ে পড়াশোনা করেছেন, পাঠ করেছেন, দীর্ঘ সময় দেখেছেন এবং তাকে নিয়ে আপনার বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ আছে। আপনার কাছে প্রথমে জানতে চাই, এই আখতারুজ্জামান ইলিয়াস তিনি কিন্তু পাঠকপ্রিয় লেখক আমরা বলতে পারি অবশ্যই, কিন্তু তিনি জনপ্রিয় নন, কারণ তার লেখা সবাই পড়ে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই নিভৃত লেখককে আপনাকে কবে ঠিক আকৃষ্ট করলো? আখতারুজ্জামান ইলিয়াস, এনার নানার বাড়ি হচ্ছে গাইবান্ধার গটিয়া গ্রাম এবং তার পৈতৃক নিবাস বগুড়া জেলায়। তা আমি যখন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে গেলাম, তখন আমার মনে হলো যে আমার এলাকার কোনো লেখককে নিয়ে গবেষণা করা যায় কি না। সেক্ষেত্রে আমি আখতারুজ্জামানকে নিয়ে গবেষণা করার প্রস্তাবনা জমাদের প্রস্তুতি নিলাম। কিন্তু একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্য এক গবেষক আখতারুজ্জামানকে নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। তো তখন আমাকে দানিউল হক স্যার বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একই বিশ্ববিদ্যালয়ে একই ব্যক্তিকে নিয়ে একাধিক গবেষক করতে পারে না, তুমি অন্য একজন গবেষককে, অন্য একজন কথা সাহিত্যিককে নিয়ে গবেষণা করো। তখন আমি শওকত আলীকে নিয়ে গবেষণা শুরু করি। এখানে শওকত আলীকে নিয়ে গবেষণা করার মূল কারণ হলো, আমি যখন ক্লাস 9-10 পড়তাম, তখন ইত্তেফাক পত্রিকায় সাহিত্য পাতায় শওকত আলীর একটা গল্প পড়েছিলাম। সেই গল্প পড়ে গল্পটি আমার খুব ভালো লেগেছিল এবং তার নামের যে ফন্ট এবং গল্পের যে নাম আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু তাতেই মনে হয়েছিল যে এই লেখকটি একটি ভিন্ন ধারার লেখক এবং তিনি ক্লাসিক লেখক। পরবর্তী পর্যায়ে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শওকত আলীর উপন্যাস নিয়ে গবেষণার প্রস্তাবনা জমা দিই এবং তাকে নিয়ে গবেষণা করি। এইটা হচ্ছে আপনার তার সাথে গবেষণার বা তার সাথে সূত্রের একটা সূত্র। এরপরে যখন আপনি তাকে আরও গভীরভাবে পাঠ করলেন, তখন শওকত আলী আপনার কাছে আসলে কীভাবে ধরা দিল? শওকত আলী একটা মহাবিশ্বহী অনুভবের মতো আমার কাছে ধরা দিল, কারণ তার সাহিত্যে শুধুমাত্র মধ্যবিত্ত নেই, শুধুমাত্র নিম্নবিত্ত নেই, অর্থাৎ বাঙালি জীবনের 5 দশকের যে যাবতীয় জীবনটা আছে বাঙালির, সেখানে আমরা দেখি নাগরিক মধ্যবিত্ত আছে, গ্রামীণ জীবন আছে, তৃণমূল জীবন আছে, ঐতিহ্য আছে, তারপরে হাভাতে মানুষের নীরব কান্না আছে, অভাজনের জীবনচিত্র আছে। এভাবে দেখা গেল যে এবং সংগ্রাম আছে,
ষাটের দশকের অভ্যুত্থান, এমনকি 1204 সালের যে বখতিয়ার খিলজি যখন এদেশে আসলেন, তার একটা উপন্যাস রয়েছে প্রদেশে প্রাকৃতজন। এটি মূলত পক্ষে সেই দ্বাদশ শতাব্দীর বাংলার যে ত্রিজাতীয় সম্প্রদায়ের যে সংস্কৃতি এবং তাদের যে দ্বন্দ্ব সংঘাত সেটি নিয়ে লিখেছেন। অর্থাৎ এই কয়েকশো বছরের যে বাঙালি জীবনের চিত্রটি সেটি আমরা শওকত আলীর উপন্যাসে এবং গল্পে ফুটে উঠতে দেখেছি। শওকত আলী দীর্ঘ সময় আমরা জানি তিনি বাস করেছেন, ঢাকায় শিক্ষকতা করেছেন, কিন্তু তার লেখার ক্ষেত্রে আমরা যদি দেখি তিনি লিখেছেন সেই উত্তরবঙ্গ নিয়ে, সেই কৃষককে নিয়ে, সেই প্রান্তিক মানুষকে নিয়ে। এই যে শহরে বাস করছেন তিনি, কিন্তু লিখছেন প্রান্তিক মানুষকে নিয়ে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এই বিষয়টি শুধু শওকত আলী না, প্রতিটি মানুষ তার জন্মস্থানকে এবং তার যে নারীর টানকে ভুলতে পারে না। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কথা শেখার আগেই সেই আঞ্চলিক জীবনধারার যে ভাষা, সংস্কৃতি এবং আঞ্চলিক জীবনধারার পরিবেশ প্রতিবেশ সেগুলি অনিবার্যভাবে তার চরিত্রে গ্রথিত হয়। সেক্ষেত্রে শওকত আলীর জন্মটা কিন্তু পশ্চিমবঙ্গে, গ্রামেই জন্ম। পরবর্তীকালে তারা কিন্তু 52-এর ভাষা আন্দোলনের আগে তারা সেখানে জাতিগত সহিংসতার শিকার হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে তারা বর্তমান দিনাজপুরে এসে বসতি স্থাপন করেন। তিনি লেখাপড়া সূত্রে ঢাকায় আসেন এবং এই ঢাকায় এসে লেখাপড়া শেষ করলেও এবং অধ্যাপনা করলেও আমরা দেখতে পাই যে তার লেখার মধ্যে গ্রামীণ জীবনটা একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং তিনি গ্রামীণ জীবনকে নিয়েই বেশি বনে রেখেছেন। একটা বিষয় আমরা জানি যে শওকত আলী রাজনৈতিকভাবে তিনি একটি আদর্শে বিশ্বাস করতেন এবং সেই রাজনৈতিক আদর্শটা, এবং তার জন্য তাকে জেলেও কারাগার ভোগ করতে হয়েছে। এইটি আসলে তার লেখায় কতটা প্রভাব ফেলেছে, তার রাজনৈতিক আদর্শ? আচ্ছা, রাজনীতি বলতে আমরা বুঝি বা অনেকেই বোঝে রাজপথে সংগ্রাম করবে এবং সংগ্রামের বিনিময়ে সে সিংহাসনে আহরণ করবে বা মন্ত্রী মিনিস্টার হবে, এমপি হবে এবং অনেক বড় পদে যাবে। কিন্তু শওকত আলীর রাজনৈতিক চেতনা বলতে কোনো সিংহাসন আহরণ নয়, মন্ত্রী হওয়া নয়, এমপি হওয়া নয়। তৃণমূল মানুষের যে অধিকার, বেঁচে থাকার অধিকার এবং এই প্রকৃতির সন্তান, ভূমিপুত্র, প্রত্যেকটা মানুষের অধিকার আছে এই পৃথিবীতে। এবং তিনি রাজনীতির আদর্শ বলতে বুঝতেন যে প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে বাঁচুক, এবং এই আদর্শেই তিনি তার উপন্যাসগুলিকে লিখেছেন এবং সেটা এই তত্ত্বটি বিভিন্ন উপন্যাসে তিনি আরোপ করেছেন। খুবই ভালো বলেছেন। আপনি একটা কথা বলছিলেন দেশভাগের কথা। দেশভাগের পরে 52-তে তিনি এবার চলে আসেন এবং তার মা বাবা আসতে চায়নি। আমরা জানি যে অনেকটা জোর করে তাকে চলে আসতে হয়েছে, যেহেতু তার জমি দখল হয়ে গেছে ওই পাশে। এই দেশভাগের বেদনা তাকে অনেকভাবে, আমরা জানি যে তাকে মানসিকভাবে পীড়া দিয়েছে। সেটা তার সাহিত্যে কতটুকু ফুটে উঠেছে? সাহিত্যে দেশভাগের যে দেশভাগ শুধু নয়, নিজের জন্মভূমি থেকে মানুষকে উচ্ছেদ করা, অর্থাৎ নিজের আবাস থেকে মানুষকে বিতাড়িত করা যে কত কষ্টের, যে ব্যক্তিটি উচ্ছেদ হয়, বিতাড়িত হয়, এই বেদনাটুকু তিনিই বুঝতে পারেন। হ্যাঁ, দেশ ত্যাগের বেদনা তার উপন্যাসের বসত উপন্যাসে আমরা দেখতে পাই, সীমান্ত পারের যাত্রী উপন্যাসে দেখতে পাই। তারপরে আমরা প্রদেশে প্রাকৃতজনের মধ্যেও কিন্তু এই বিষয়টি রয়েছে। অর্থাৎ ওই যে সেই রাজা হরিশনের অত্যাচারের মধ্যে প্রজারা থাকতে পারছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং একটা উন্মূলিত জীবনযাপন করছে। অর্থাৎ ঘুরে ফিরে তার বিভিন্ন উপন্যাস এবং গল্পে এই যে উন্মূলিত মানুষের যে আহাজারি এবং তাদের যে হৃদয়ে ফাটা কান্না, এটা বিভিন্ন উপন্যাসে গল্পে ফুটে উঠেছে। দেশভাগের কথা আপনি বললেন, এরপর আমরা জানি যে তিনি ছোট গল্প দিয়ে প্রথম শুরু করেছিলেন, ছড়াও লিখেছেন তিনি, এরপর ছোট গল্পে আসছেন। আপনার কি কখনো মনে হয়েছে যে তার কথা সাহিত্য, তার উপন্যাসগুলোর ভিড়ে তার গল্পগুলো চাপা পড়ে যাচ্ছে, তার গল্পগুলো? আমরা সেগুলো নিয়ে খুব একটা আলোচনা দেখি না তার গল্প নিয়ে। তার গল্পগুলি উপন্যাসের মতোই জনপ্রিয় এবং ক্লাসিক ধারার, এবং তিনি গল্প শুধুমাত্র যে ঘটনাপ্রধান গল্প লেখেননি, গল্পে যদি সমগ্র জীবনের একটা আভাস, একটা আবেশ কিংবা জীবন দর্শনের কোনো একটা ইঙ্গিত দিতে না পারে, এতে সেটা গল্প নয়। এবং বর্তমান যুগে বা এর আগেও অনেকেই গল্প লিখেছেন, গল্পগুলি ঘটনাপ্রধান, কিন্তু দেখতে হবে যে গল্পের মধ্যে জীবনের চিত্র কতটুকু প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, যেমন আমরা পরীক্ষার খাতায় লিখি গরু রচনা লিখি, গরু রচনাটা প্রবন্ধ না, এটা রচনা। কিন্তু যদি আমরা অধ্যভাষায় শ্রমের মর্যাদা এইসব নিয়ে লিখি তাহলে তাকে বলা হয় প্রবন্ধ। তো তার গল্পগুলি হচ্ছে বিশ্লেষণাত্মক এবং জীবনবোধ সমৃদ্ধ গল্প, যে গল্পগুলি একমাত্র ক্লাসিক পর্যায়ের এবং বিশ্ববিদ্যালয় কলেজে পাঠ্যভুক্ত হওয়ার উপযোগী। জি শাফিক আফতাব, আপনার সঙ্গে আমরা আবার কথা বলবো। সময় হয়েছে এখন একটি বিরতির।
বিরতির পর আবারও ফিরবো প্রাণের মেলায়, কথা বলবো শওকত আলীকে নিয়ে। পর আবারও স্বাগতম প্রাণের মেলার প্রাঙ্গণে। কথা বলছিলাম লেখক শওকত আলীকে নিয়ে, আমরা আবারও যাচ্ছি আলোচনায়। আমরা কথা বলছিলাম শওকত আলীকে নিয়ে। আমরা জানি যে শওকত আলীর একটি উপন্যাস প্রাদেশিক প্রাকৃতজন, সেটি বাংলা সাহিত্যের একটি ক্লাসিক উপন্যাস। বারবার নানাভাবে নানা প্রেক্ষিতে এই উপন্যাসের কথা বলতে হয় আমাদেরকে। আমি যদি আপনাদের কাছে জানতে চাই যে বাংলা সাহিত্যের উপন্যাসের ধারায় এই প্রাদেশিক প্রাকৃতজনকে আপনি কোথায় দেখেন? বাংলা সাহিত্যের উপন্যাসের ধারায় ঐতিহ্য এবং জাতিসত্তা ভিত্তিক উপন্যাসের মধ্যে প্রদেশে প্রাকৃতজনের স্থান 1 থেকে 4টি উপন্যাসের মধ্যে থাকবে। এর মধ্যে আছে বং থেকে বাংলা, রিজের রহমানের হাসুলি পাখির উপকথা, তারপরে ভলগা থেকে গঙ্গা। এই উপন্যাসগুলি বাংলা সাহিত্যে চিরায়ত এবং জাতিসত্তা ভিত্তিক বা ঐতিহ্য ভিত্তিক। কোনো জাতি তার ইতিহাসকে ভুলতে পারে না, ঐতিহ্যকে ভুলতে পারে না। সেক্ষেত্রে এই উপন্যাসটি বাংলা সাহিত্যের একটা কালজয়ী উপন্যাস এবং এটি কালে কালে যুগে যুগে আরও পঠিত হবে এবং জনপ্রিয়তা পাবে। আপনি একটা কথা বলছিলেন যে আপনার সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর কথা। আখতারুজ্জামান ইলিয়াসের প্রতিটা চরিত্র আপনার জানা, প্রতিটা উপন্যাস, প্রতিটা গল্প আপনার জানা। সেইখান থেকে আপনাকে সবচেয়ে কোন চরিত্র সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? আখতারুজ্জামান ইলিয়াসের আমি এবার একটা বই এসেছে আমার, আখতারুজ্জামান ইলিয়াসের জীবন ও সাহিত্য। এখানে চিলেকোঠা সেবী উপন্যাসের মধ্যে ওসমান ঢাকা শহরের রাজপথের চিত্র অবলোকন করছে, কিছুই কাজ করছে না এবং শুধু দেখছে। তা আমরা যখন উপন্যাসটা পড়ছি তখন দেখছি যে ওসমান একটা ব্যর্থ নায়ক হিসেবে মানে পরিচিতি পাচ্ছে, কোনো কাজ করছে না, শুধু দেখছে। তো একটা নায়ক তো উপন্যাসের মধ্যে নীরব থাকতে পারে না। কিন্তু উপন্যাস শেষে গিয়ে দেখা গেল যে অভ্যুত্থানের মধ্যে আমাদের ওসমান আনোয়ারকে সে দেশে পাঠিয়েছে বগুড়ায়। আনোয়ার তার এলাকার মধ্যে সবাইকে সংগঠিত করেছে। এদিকে আমাদের ওসমান তার যে সহপাঠী যারা আছে তাদেরকে সংগঠিত করেছে, করে গ্রাম শহর মিলে একই সঙ্গে অভ্যুত্থানের মধ্যে তারা রাজপথে নেমে পড়েছে। তখন আমার এই চরিত্রটি মনে হলো যে কোনো কাজ করতে গেলে তাকে ভাবতে হয় এবং দীর্ঘ সময় চিন্তা করতে হয়, শক্তি সঞ্চার করতে হয়। তো এই যে ওসমানের নীরবতা, এটা নীরবতা নয়, এটা মহাবিপ্লবী সংগ্রামের জন্য একটা প্রস্তুতি। একই প্রশ্ন যদি জিজ্ঞেস করি, শওকত আলীর ক্ষেত্রে কোন চরিত্র এবং কোন গল্পটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? শওকত আলীর রাখি চরিত্রটি আমার কাছে খুবই ক্লাসিক এবং হৃদয় বিদারক মনে হয়। আমি নিজে এই উপন্যাসটি পড়ে শেষের দিকে গিয়ে নিজে কেঁদেছিলাম। এখানে দক্ষিণায়নের দিনের 3টি পার্ট রয়েছে। একটি হচ্ছে দক্ষিণায়নের দিন, মাঝের পার্টটার নাম হচ্ছে কুলাই কালস্রোত এবং শেষেরটির নাম হচ্ছে পূর্বরাতে পূর্ব দিন। রাখি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর সে কি করবে ভেবে পাচ্ছে না এবং তার দোলাচল মানসিকতার প্রেক্ষিতেই ইউনিভার্সিটির এক শিক্ষকের সঙ্গে তার বিয়ে হয়ে যায় এবং সে যেমন ছেলেকে চেয়েছিল, তার হৃদয়ের মধ্যে বাস করেছিল যে আদর্শের ছেলেটি, সেটি সে দোলাচলতায় ভুগছিল যে আসলে কেমন ছেলে চায়। কিন্তু যখন সেই বিশ্ববিদ্যালয় অধ্যাপকের সঙ্গে তার পরিণতিতে আবদ্ধ হলো, তখন কিছুদিনের মধ্যে তার মুখোশটা তার কাছে পরিষ্কার হয়ে গেল এবং সে নির্যাতন শুরু করে দিল। তখন সে বাবার বাড়িতে প্রত্যাবর্তন করলো এবং তার একটা এজেন্সিতে চাকরি নিল আমাদের রাখি। শেষে সেখানেও সে বিরূপ পরিবেশের শিকার হলো। তখন সে দিনাজপুরে একটি কলেজের চাকরি নিয়ে সেখানে চলে যায়, সেখানে বিরূপ পরিবেশের শিকার হয়। এদিকে আবার অভ্যুত্থানের মধ্যে আমাদের সেজান, অর্থাৎ আমাদের রাখির ভাইয়ের বন্ধু, সে বাম রাজনীতি করে, সে গ্রামে চলে গেছে সংগঠিত করার জন্য। ঢাকায় ফেরার পথে আমাদের সেজানের সঙ্গে দেখা হয় এবং এক রাত্রিতে এক জায়গায় তারা সহাবস্থান করে এবং সহাবস্থানের প্রেক্ষিতেই তারা সেখানে মিলিত হয়। এবং এই সেজানের যে স্বভাব চরিত্র, তার আদর্শ এবং তার সত্যবাদিতা, নীতিপরায়ণতা, এর প্রেক্ষিতে মনে হলো যে এই সেই স্বপ্নের পুরুষ এবং তাকে সে স্বপ্নের পুরুষ হিসেবে কল্পনা করে এবং তার সঙ্গে সে মিলিত হয়। হওয়ার পর ঢাকা শহরে চলে আসার পর তার ভাই রাজপথে মৃত্যুবরণ করে এবং সেজান রাজপথে আত্মহতি দেয়। তখন তার কিছুই থাকে না। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে রাখির কিছুই নেই আর, তখন সে তার পেটের মধ্যে অনাগত সন্তান এবং সে ছাদে গিয়ে নিজের সন্তানকে বলছে, এখান দিয়ে আমি হেঁটেছিলাম, তুমিও হাঁটিস এখান দিয়ে, এখানে সেজানের সঙ্গে আমার কথা হয়েছিল, তুমিও কথা বলি সেজানের সঙ্গে, এখানে সেজানের সঙ্গে আমার কথা হয়েছিল, তুমি কথা বলি সেখানে, হেঁটে পারবি তো?
অর্থাৎ তার জীবনে যখন কোনো অবলম্বন নেই, তার বাবা নেই, তার ভাই মারা গেছে এবং তার যে আদর্শের পুরুষ সেও চলে গেছে, কিন্তু সে চলে গেলেও সে আদর্শের যে সেজান তার সন্তানটি সে ধারণ করছে তার পেটের মধ্যে, এবং এই সন্তান যাতে ভবিষ্যতে এই অন্যায়ের প্রতিবাদ করতে পারে, রাজপথে যাতে সে মানে সংগ্রাম করতে পারে, এবং সে যাতে সেজানের প্রতিমূর্তি হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, এবং সেজান যাতে কালে কালে জন্মগ্রহণ করে, এই জন্যই সে সেজানকে তাকে চেতনা সমৃদ্ধ করে তোলে। এই যে নিরালম্ব একজন মহিলা, তার কিছুই নেই, কিন্তু শেষে সে এই দেশের জন্য একজন উত্তরাধিকার রেখে যেতে চায়। এই বিষয়টি আমার কাছে খুব নতুন মনে হয়েছে যে এই শওকত আলী কী করে একটা প্রজন্মকে পরবর্তী প্রজন্মের কাছে ভাবে নির্মাণ করে দেয়। তো এই রাখি চরিত্রটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তারা বলেছেন আমরা যদি তার প্রথম দিকের লেখায় দেখি, সেইখানে মধ্যবিত্তের জীবন বাস্তবতা আছে, সেইখানে প্রেমের লেখাও তিনি লিখেছেন, কিন্তু এর পরের দিকে আমরা দেখছি তিনি ইতিহাসের দিকে ধাবিত হচ্ছেন, ক্রমেই তিনি অতীতের দিকে ধাবিত হচ্ছেন, অতীত নিয়ে লিখছেন। এই বিষয়টা আসলে একজন বিশ্লেষক হিসাবে বা তার একজন নিবিড় গবেষক হিসাবে আপনি কীভাবে দেখছেন, এটা কেন করলেন তিনি এটা? তিনি যখন ঢাকা শহরে আসেন, প্রথমে সাংবাদিকতা করেছিলেন, এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে আসেন। যদিও 1 বছর লেখাপড়া করে তিনি দারিদ্রতার কারণে আবার দিনাজপুরে প্রত্যাবর্তন করেন এবং পরে আবার লেখাপড়া করেন, এবং বিভিন্ন বাসায় তিনি টিউশনি করিয়েছিলেন এবং সাংবাদিকতা করেছিলেন। সাংবাদিকতা করতে গিয়ে এবং তিনি মানুষের মধ্যবিত্ত পরিবারের তিনি মানুষের বাচ্চা পড়াতে গিয়ে তাদের জীবনচিত্র, অন্তর্মহলের যে চিত্রটি তিনি কাছ থেকে অবলোকন করেন। এই জন্য মধ্যবিত্ত জীবনের যে ভঙ্গুরতা, যে স্থূল কামরুচি, মানুষের যে নৈতিকতাহীনতা, এই বিষয়গুলি তাকে তাড়িত করেছে। এই জন্য এই চরিত্রটি, এই প্রেমের চরিত্রটি, এটাকে প্রেম বলবো না, একে বলবো যে কুরুচি, অর্থাৎ প্রেম তো অন্য বিষয়, হ্যাঁ, কুরুচি অর্থাৎ স্থূল কামরুচি, কিছু লাম্পট্য চিত্র তিনি চিত্রিত করেছেন তার উপন্যাসের মধ্যে। শেষ একটা প্রশ্ন আপনাকে জানতে চাই যে তার ট্রিলজি, আমরা জানি যে খুবই বিখ্যাত, তার 3টি ট্রিলজি, 3টি উপন্যাস রয়েছে, সেগুলোকে আমরা বাংলা সাহিত্যের বিখ্যাত ট্রিলজি হিসেবে জানি। এগুলো সম্পর্কে আপনি কি বলবেন? সেই আপনার দক্ষিণ দিনের কথা, তারপরে আমরা যদি বলি পূর্ব দিন, পরদিন। আচ্ছা, এই ট্রিলজিটা হচ্ছে একটু আগে বলেছি যে দক্ষিণায়নের দিন প্রথম পার্ট, এটা প্রকাশ করেন 1976 সালে। এরপরের পার্টটি হচ্ছে কুলে কালছরদ, শেষের পার্টটি হচ্ছে পূর্বতে পূর্বদিন। দক্ষিণায়নের দিন শব্দের অর্থ হচ্ছে সূর্যের দক্ষিণ গতি, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে বাংলাদেশে বেশি পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, এবং এই বাঙালি জীবনটাও এই আমাদের চরিত্রের মধ্যে, উপন্যাসের মধ্যে যে সময়টা আঁকে অতিবাহিত করে, সে বিভিন্ন বিরুদ্ধ পরিবেশের মধ্য দিয়ে সে অতিবাহিত করেছে। এই জন্য তিনি এই অংশের নাম দিয়েছেন দক্ষিণায়নের দিন। পরের পাঠে কুলে কালছরদ, কালছরদ বলতে মৃত্যু বোঝানো হয়েছে, সময় বহমান নদীর মতো। এরপর তিনি ভালো দিনের আশায়, স্বপ্নে পূরণের আশায় তিনি চলে গেলেন দিনাজপুরে। পরবর্তী তিনি আবার ব্যাক করলেন, ঢাকা শহরে প্রত্যাবর্তন করলেন। এই প্রত্যাবর্তনের বিষয়টি তিনি নাম দিলেন পূর্ববর্তী পূর্বদিন। অর্থাৎ এই 3টি উপন্যাসের নায়ক নায়িকা এবং ঘটনা একই ক্রম অনুসারে একে বাংলা সাহিত্যের কয়েকটি ট্রিলজির মধ্যে এটা অন্যতম। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি মেলার অন্য কোনো দিন আপনার সঙ্গে আবার কথা হবে। সব কথা বলছিলাম শওকত আলীকে নিয়ে। আমরা দেখছিলাম বাংলা সাহিত্যের যে কাল বিবর্তন, সেই দেশভাগের পর থেকে 1947 সাল থেকে এই 70 বছরের বাংলা উপন্যাসের, বাংলা কথা সাহিত্যের বিবর্তন যদি আমরা দেখি, সেখানে দেখি বহু শক্তিমান লেখকের ভিড়ে একটি অন্যতম নাম এই শওকত আলী। তার কাছে আমাদের বারবার ফিরতে হবে। বইমেলার প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলাম বইমেলার খবর এবং এই কালজয়ী লেখকের খবর। আগামীকাল একই সময় উপস্থিত হব প্রাণের বেলার খবর জানাতে।